আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মেধা পাচার নয়, মেধাকে লালন করে সরকার ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়োপযোগী পাঠ্যক্রম ছাড়া বিশ্বে টিকে থাকা কঠিন। তাই প্রাথমিক পর্যায় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পাঠ্যক্রমে পরিবর্তন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষ কর্মশালায় এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ 17 বছরের ব্যবধান ঘুচিয়ে নিজের প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত উচ্চশিক্ষা রূপান্তর শীর্ষক কর্মশালায় যোগ দেন তারেক রহমান। দেশে শিক্ষা ব্যবস্থা ও উচ্চশিক্ষা প্রসঙ্গে বক্তব্য দেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করার কারণেই দেশে বেকার সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা গবেষণায় প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। একবিংশ শতাব্দীতে শিক্ষা গবেষণা এবং জ্ঞানের উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো মনে হয় প্রত্যাশিত উচ্চতায় পৌঁছতে পারেনি। সরকার প্রধান বলেন, তার সরকার দেশে এমন শিক্ষা ব্যবস্থা করতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের বিকশিত করতে পারবে। তিনি বলেন, মেধাকে পরিচর্যা করতে চায় তার সরকার। সামর্থ্য সীমাহীন না হলেও সীমিত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অবশ্যই আমাদের পক্ষে নতুন কিছু করা সম্ভব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদেরও প্রচুর মেধাবী মানুষ রয়েছেন যারা সুযোগ বা সুবিধা পেলে বিশ্বমানের কিছু করা তাদের পক্ষে অসম্ভব নয়। পুঁথিগত বিদ্যা নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময়ের সাথে পাঠ্যক্রম পরিবর্তন জরুরি। প্রাথমিক সিলেবাস থেকে শুরু করে উচ্চতর পর্যায় পর্যন্ত আমাদের শিক্ষা কারিকুলামগুলো একটু নতুনভাবে সাজানো বোধহয় এখন সময়ের দাবি। নৈতিক মূল্যবোধ সম্পন্ন কর্মসূচি শিক্ষা ছাড়া বেকারত্ব নিরসন মনে হয় খুব সম্ভব হবে না। সময়োপযোগী শিক্ষা কারিকুলাম ছাড়াও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা মনে হয় সম্ভব নয়। এরপর আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রতিদিনই হামে বাড়ছে মৃত্যুর সংখ্যা, হাসপাতালে বাড়ছে শিশুদের চাপ। রাজধানী ডিএনসিসি হাসপাতালে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। যুক্ত হচ্ছে তার সাথে। নাজিব, হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চাপ কেমন দেখছেন এবং চিকিৎসকরা এ বিষয়ে কি বলছেন? আদিবা, প্রতিদিনই কিন্তু হামের রোগীর সংখ্যা বাড়ছে। রাজধানীর যে সকল হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলো, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখছি এবং প্রতিটি ফ্লোরেই কিন্তু আমরা দেখছি প্রায় শতাধিক শিশু এবং তাদের অভিভাবকরা এখানে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন এবং বেশিরভাগের অবস্থাই কিন্তু অনেকটাই নাজুক বলা যায়, অর্থাৎ আশঙ্কাজনক। বেশিরভাগ শিশুদের মধ্যে আমরা দেখছি নিউমোনিয়ার জটিলতা বাড়ছে, সেই সাথে অন্যান্য ডায়রিয়া সহ অন্যান্য যে সকল রোগ আছে সেগুলো কিন্তু বাসা বাঁধছে এবং এই কারণে কিন্তু মৃত্যুর হারটা ঠেকানো যাচ্ছে না। আমরা প্রতিদিনই দেখছি যে 5 জন 6 জন এবং গত সপ্তাহে আমরা দেখছিলাম যে 10-12 জন করে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে হামে এবং এটি কিন্তু উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে আমরা দেখছি। এবং নগরীর হাসপাতালগুলোতে যেই চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিংবা আইসিইউর যেই ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ততা আমরা লক্ষ্য করিনি, অর্থাৎ আইসিইউ কিছুটা সংকট আছে। যারা একটু আশঙ্কাজনক অবস্থায় চলে যাচ্ছে তাদের আইসিইউ সেবা পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন রোগীর অতিরিক্ত চাপের কারণেই এই ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। তবে সমস্যাটি কাটিয়ে উঠতে তারা চেষ্টা করছেন এবং অন্যান্য হাসপাতাল যেগুলো রয়েছেন, বেসরকারি হাসপাতাল, সেগুলোর চিকিৎসা সুবিধা নেয়ার ব্যাপারেও তারা উৎসাহিত করছেন। তবে যেহেতু বেসরকারি হাসপাতালে তুলনামূলক ব্যয় কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু নিম্ন আয়ের মানুষের আইসিইউ সেবা পেতে কিংবা হামের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে টিকা কার্যক্রম শুরু হয়েছে প্রায় 1 মাস, কিন্তু তারপরেও কিন্তু হামের যে প্রকোপ সেটি কিন্তু এখনও কমে আসেনি। সেটি আসলে কবে নাগাদ কমে আসবে সেটি নিয়েও তারা সন্দিহান। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিবা, জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।
হামের আরও খবর জানতে এখন যাব কুমিল্লা হাসপাতালে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহফুজ, হাম ও উপসর্গে কুমিল্লা হাসপাতালের রোগীদের কি অবস্থা দেখছেন, আর চিকিৎসকরা কি বলছেন? আদিবা, আমি যদি বলি যে গত কয়েক মাস ধরে কিন্তু হামের প্রাদুর্ভাব কুমিল্লায় বেশ আশঙ্কাজনক অবস্থায় বেড়েছে এবং সেই হিসেব যদি করি আমরা এই মুহূর্তে কিন্তু কুমিল্লার যেই মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু আজকেও আমরা দেখেছি যে অন্তত 50 জনের বেশি শিশু কিন্তু হাম এবং হাম উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। এবং এই পর্যন্ত আমরা যদি পরিসংখ্যানটা ধরি, এই পর্যন্ত জেলায় কিন্তু 2000-এর বেশি হাম আক্রান্ত শিশুরা এসেছেন এবং তাদের মধ্যে প্রায় 933 জনের মতো চিকিৎসা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা বাড়ি পৌঁছেছেন, আর অন্যরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত যদি পরিসংখ্যান ধরি আমরা, কুমিল্লায় কিন্তু হাম আক্রান্ত হয়ে 6 জন শিশু মারা গেছে, যার মধ্যে 3 জন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এবং বাকি 3 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি আরও একটি কথা জানিয়ে রাখতে চাই যে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ হওয়ার পরে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে 2টি রুম আইসোলেটেড করা হয়েছিল হাম আক্রান্ত শিশুদের জন্য, পরে কিন্তু আমার পেছনে যে নতুন দালানটি রয়েছে সে দালানের দোতলায় কিন্তু হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটু বিস্তৃত পরিসরে আক্রান্তরা চিকিৎসা পাচ্ছেন। পাশাপাশি যেই তথ্যটি দিতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে কুমিল্লা সহ দেশের যে 6টি বিশেষায়িত শিশুদের জন্য হসপিটাল খুলে দেওয়ার জন্য সেই হাসপাতালটি রয়েছে কিন্তু কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বেলতলি এলাকায়। সেটিও যদি চিকিৎসা সেবা শুরু হয় তাহলে হয়তো হামের প্রকোপের যারা আক্রান্ত হবেন তাদের কিন্তু সুন্দর বা সুব্যবস্থিত একটা চিকিৎসা তারা পাবে। আদিবা, জানছিলাম কুমিল্লা হাসপাতাল থেকে হাম আক্রান্তদের চিকিৎসার খবর। দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তাদের সাথে মতবিনিময় করছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সকালে কয়লা খনির হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 1 আসনের এমপি সাদিক রিয়াজ, 3 আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম এবং 5 আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক এমপি। মতবিনিময় শেষ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন করার কথা রয়েছে। সুনামগঞ্জের হাওর এলাকার সার্বিক পরিস্থিতি জানতে কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরীর সাথে। গিয়াস, ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তার ব্যাপারে কি বলছে? আদিবা, ক্ষতিগ্রস্ত কৃষকেরা, আপনারা জানেন যে সুনামগঞ্জে 4 লাখ কৃষক পরিবার আছেন এবং তারা কিছু সংখ্যক যারা লিস্ট তালিকায় উঠেছেন এবং বেশিরভাগই এখনো তালিকায় তাদের নাম ওঠেনি। আদিবা, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে হাওর পারে আজকে 20 দিন ধরে এই চিত্র, এখন যে পচা ধান সংগ্রহ করছেন, খড় সংগ্রহ করছেন, তো সেই পচা ধান এবং খড় কি পরিমাণের পচে আছে আমরা আর একটু, আপনি ক্যামেরাম্যানকে আপনি যদি একটু সামনে আনেন, এই যে এইভাবে করে ওনারা নিচ্ছেন, এই যে খড়গুলি এখন এই যে গরুর খাদ্য হিসাবে এখন অনুপযোগী, এবং এই যে ধানগুলি ওনারা তুলছেন, এই যে ধানগুলি একদম পচে গেছে এবং এই পচা ধান তারা তোলার চেষ্টা করছেন। আজকে 20 দিন হয়ে গেছে বৃষ্টিপাতের এবং এই 20 দিনেও ওনারা এই পচা ধান ওনারা সংগ্রহ করছেন। আমি আরেকটু দেখাতে চাই যে ওনারা এই যে পুরো এলাকায় যে দেখার হাওয়ার পার এবং এই দেখার হাওয়ার পারের একদম এই যে যত জায়গায় আপনাদের চোখ যাবে সব জায়গায় কিন্তু যে পচা ধান, দুর্গন্ধ ধান আছে, সেই ধানই আপনার চোখে পড়বে। এই যে দেখুন ওনারা এই যে খুঁজে খুঁজে বের করছেন। তো এই যে হাওর পাড়ের যে চিত্র, এটি এখন সুনামগঞ্জের, পুরো সুনামগঞ্জের চিত্রই এখন এমন, এভাবে করে পচে আছে, নষ্ট হয়ে আছে। সেই পচা স্তূপ থেকে ওনারা এভাবে করে এই যে ধান বের করছেন, তারপরেও জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তারা যেমনটি বলছেন যে সুনামগঞ্জে এবছর যেই ক্ষয়ক্ষতি হয়েছে এটি আগামী কয়েক বছর পর্যন্ত তাদেরকে টানতে হবে, কিন্তু সন্তানের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে তারা এই পচা নষ্ট হওয়া গন্ধওয়ালা ধান তারা তুলে নিচ্ছেন, কারণ তারপরেও চাইছেন কয়েকটা ভাত যেন তাদের সন্তানের মুখে দিতে পারেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, জেলা প্রশাসন বলছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হয় এবং কোনো ধরনের স্বজনপ্রীতি কিংবা কারো যেন অন্য কেউ মানে ক্ষতিগ্রস্ত না এমন কৃষক যেন এই সহায়তা না পায়, যেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তারাই যেন পায়। আদিবা, আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই যে সুনামগঞ্জে যে আবহাওয়া অধিদপ্তর আছে তারা আমাদেরকে যেমনটি বলছে যে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাত হলে এই যে দুর্ভোগ
আরও বেশি বাড়বে? আদিবা। জানছিলাম সুনামগঞ্জের হাওরের খবর। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত 2 বাংলাদেশির সাতক্ষীরার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ নাহিদুল ইসলাম। পরিবারের সদস্যরা এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না। সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন তারা। বর্তমানে শফিকুল ও নাহিদুলের মরদেহ লেবাননের নাবে বেরোরি হাসপাতালে রাখা হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।